स शिष्यहस्तादादाय वल्कलं नियतेन्द्रिय विचचार पश्यंस्तत्सर्वतो বিপুলং বনম। বলুন তো কোনটা ক্রিয়াপদ? তো আস্তে আস্তে আইডিয়া হবে। এই দেখুন দ্বিতীয় পংক্তিতে যে রিচচার পদটি আছে ওটাই এখানে ক্রিয়াপদ। এটা হচ্ছে চর বলে যে ধাতুটা আছে, যার মানে চরা বা চলা বা ঘোরাফেরা করা, তার লিট লকারে আছে লয় হস্যই ট লিট লকার পরোক্ষ অতীতকালে। আরেকটা ক্রিয়াপদ আছে প্রথম পংক্তিতে আদায়, শিষ্য হস্তাদ যোগ আদায়, আদায় মানে নিয়ে। ওটা ওই এক ধরনের বলতে পারেন অসমাপিকা ক্রিয়ার মতো। তো তাহলে প্রথম থেকে এরকম হচ্ছে। তো আদায় আমরা এইভাবে দেখি, ক্রিয়াপদটাকেই আমরা মধ্যেখানে রেখে বাকি পদগুলোর সঙ্গে সম্পর্ক নির্ণয়ের চেষ্টা করি, কারক যাকে বলে। তো আদায় নিয়ে, প্রথমে হচ্ছে কে নিয়ে, এই নিয়ে পদের কর্তা কে। তো কর্তা সাধারণভাবে আমরা জানি যে প্রথমায় থাকে, আমরা কিন্তু মানেটাই যাচ্ছি, মানে অনুবাদেই যাচ্ছি এবং সেই প্রক্রিয়ায় সংস্কৃত শেখার চেষ্টা করছি। তো সটা প্রথমতে আছে, স মানে তিনি, তিনি মানে আগের প্রসঙ্গ থেকে বুঝতে পারা যায় যে এটা বাল্মীকি। কি নিয়ে, তার উত্তর হচ্ছে বলকলম। বলকল আগের শ্লোকেও ছিল, তো বলকল নিয়ে। আরেকটা শব্দ মধ্যখানে আছে শিষ্য হস্তাৎ, যেটা আদায়ের সঙ্গে সন্ধি করা আছে। শিষ্য হস্তাৎ কথাটা পঞ্চমীতে আছে। এরকম হস্তাৎ, নরাৎ, সূর্যাৎ। ধরুন সূর্যাৎ, সূর্যাৎ মানে সূর্য থেকে, এরকম বৃক্ষাৎ মানে গাছের থেকে। তাহলে শিষ্য হস্তাৎ শিষ্যের হাত থেকে। এবারে বলুন তো শিষ্যের নাম কি ছিল? তো আগের পংক্তিতে, আগের শ্লোকে ছিল যে শিষ্যের নাম হচ্ছে ভরদ্বাজ। তো তার হাত থেকে বলকল নিয়ে এই পর্যন্ত পৌঁছালাম আদায়। আদায় এমনি আ উপসর্গ, দাটা হচ্ছে ধাতু, দা মানে দেওয়া, আগে যেহেতু আ আছে তাই মানে হয়ে যাবে নেয়া। তাহলে নিয়ে এরকম অন্তস্থ, এটা লব প্রত্যয়, এরকম অন্তস্থ দিয়ে থাকবে পরে পরে। আর প্রথম পংক্তির শেষ যে পদটা নিয়তেন্দ্রিয়, দেখুন এটাও নর শব্দের মতো, প্রথম আর এক বচনেই আছে। তার মানে এটা ওই স বলে যে কর্তা, প্রথম পদ বাল্মীকি আসলে তাকেই বুঝিয়েছে। তিনি নিয়তেন্দ্রিয়, নিয়তেন্দ্রিয় সন্ধিবদ্ধ পদ, বাংলা হবে নিয়ত যোগ ইন্দ্রিয়। এটা বহুব্রীহি সমাস। বহুব্রীহি সমাস দেখবেন শেষে যার এরকম হয়, যেমন বিনা পানি বিনা পানিতে যার। তো এখানেও নিয়ত ইন্দ্রিয় যার, এরম ভাবে আমরা ব্যাস বাক্যটা দেখব। তাহলে নিয়ত মানে হচ্ছে সংযত, এরকম বলা যেতে পারে। তো যার ইন্দ্রিয় সংযত সেই বাল্মীকি এরকম শিষ্যের হাত থেকে বলকল নিয়ে। এবারে পরের পংক্তিতে বিচচার মানে চলাফেরা করতে লাগলেন, এদিক ওদিক ঘোরাফেরা করতে লাগলেন। যদিও স্নানের সময় স্নান করবেনই, তবুও আশেপাশের যে অরণ্যরাজি, নদী এবং পক্ষীকুল, তার সৌন্দর্যে অভিভূত হয়ে মুনি একটু যেন পায়চারি করছেন। হ বলে যে পদ আছে সেটা একটা অব্যয়। এটা খানিকটা নিশ্চয়তা বোধক একটা অব্যয় পদ, যে তিনি এরকম নিশ্চিতভাবেই করছিলেন। খুব একটা গভীর কোনো মানে নেই। পশ্যংস্তৎ, এটা বোঝাই যাচ্ছে যে সন্ধি এখানে আছে, এরকম একটা শব্দ নয়। তো এই যে অনুস্বারের জায়গাটা, এইখানটা সন্ধি ভাঙলে প্রথমে হবে পশ্চন, প তালব্যস্বয় জফলা দন্তন্বয় হস, তারপরে তৎ। এই অবস্থায় সন্ধি করে পশ্যংস্তৎ হয়েছে। এই যে পশ্চন কথাটা, এটা একদিক থেকে ধরলে ক্রিয়াপদ, আবার আরেক দিক থেকে সংস্কৃতের দিক থেকে ধরলে এটা বিশেষণের মতন একটু ব্যাপার আছে। তো সেটা আমি একটুখানি বলে দিই। পশ্চন মানে এমনি দেখতে দেখতে, আমরা যেরকম বাংলায় বলি যে দেখতে দেখতে, পড়তে পড়তে, শুনতে শুনতে, বলতে বলতে, এইগুলো সংস্কৃতে সত্রী কিংবা সানচ প্রত্যয় দিয়ে অনুবাদ করা হয়। তো এখানে দৃশ ধাতুর সঙ্গে সত্রী প্রত্যয় করে পশ্চাৎ হয়েছে এবং তারপরে প্রথম আর এক বচনে হয়েছে পশ্চন।
তৎ মানে সেই, সর্বতো মানে সব দিক থেকে দেখতে দেখতে, এরকম বুঝতে হবে। বিপুলং বনম, তো ততের পরে বিপুলং বনম এরকম একটানা পড়তে হবে। সর্বতো মানে সব দিক থেকে, এটা পশ্চনের সঙ্গে বুঝতে হবে। তো সব দিক থেকে সেই বিরাট অরণ্য দেখতে দেখতে তিনি একটুখানি পায়চারি করছিলেন। বেশ, তারপরেরটা পড়ছি, নবম শ্লোক। তস্যাভ্যাসে তু মিথুনং চরন্ত মনপায়িনম দদর্শ ভগবাংস্তত্র ক্রৌঞ্চয়শ্চারু নিস্পনম। তস্যাভ্যাসে, এটা বোঝা যাচ্ছে দুটো শব্দ, তস্য যোগ অভ্যাসে। তো তাঁর সেই অভ্যাসে, অভ্যাস, তিনি যে পায়চারি করছিলেন সেটাকেই এখানে অভ্যাস বলা হয়েছে বাল্মীকি। তু, কিন্তু আগের বারে দেখুন হ বলে একটা পদ ছিল, এখানে তু আছে। এগুলো এক ধরনের রীতির মধ্যে পড়ে, যে এই শব্দ এই অক্ষরগুলো, এই তু, চ, বা মাঝে মাঝেই প্রয়োগ করা হয় খানিকটা ছন্দের মিলের জন্য। এর আমি গভীরতর কোনো ব্যঞ্জনা আছে এখানে বলছি না, মানে কি দেখলেন এই আর কি। তো মিথুন, মিথুন দেখলেন, মিথুন বলতে জোড়া, জোড়া, কিসের জোড়া? জোড়া পাখি, এক জোড়া পাখি। সেটা পরে আসছে। পরের শব্দ হচ্ছে চরন্ত মনোপায়িনম। তো আপনার মনে আছে যে কোনো বড় শব্দের মধ্যে মা, মে, মি এরকম থাকলেই আমাদের ভাবতে হবে যে সেখানে সন্ধি করা হয়ে থাকতে পারে, সেটার সম্ভাবনাই বেশি। তো এখানে আছে, এর কোনো মাত্রা নেই, মানে যেমন আয়ের যেমন আকার, হস্যের যেমন হস্যইকার হয়, ময় তো অকার বলে কিছু হয় না। তো এখানে ময়ে সন্ধি আছে। তো যথারীতি সন্ধি ভাঙলে হবে চরন্তম যোগ অনপায়িনম। এটাকে আমরা ক্রিয়াপদ ধরে পড়লাম না, ঘুরিয়ে ফিরিয়ে পড়বো, ক্রিয়াপদটা বলে দেবো। আগেরটা যেমন ক্রিয়াপদকে মধ্যে রেখে পড়েছিলাম, এটাকে ক্রিয়াপদকে মধ্যে না রেখে পর পর পড়ছি, আবার ক্রিয়াপদ মধ্যে রেখেও একবার বলে দেবো। তো আপনি এইভাবে ভাববেন, কখনো কখনো একটানা মানে করার চেষ্টা করবেন, কখনো ক্রিয়াপদকে প্রথমে ডিটেক্ট করে তার সঙ্গে অন্য পদের কারক নির্ণয় করে পড়ার চেষ্টা করবেন। ছাড়বেন না, বুঝে ঠিক নিতেই হবে আমাদের, সেটাই লক্ষ্য, সেই লক্ষ্যে এইসব হচ্ছে। তো চরন্তম, এই দেখুন আগের শ্লোকে ছিল পশ্বন, আমি বলেছিলাম যে সত্রী প্রত্যয়, এই চরন্তমেও সত্রী প্রত্যয়। তো চড়ছে এমন, চলাফেরা করছে এমন পাখি। পাখি মানে তো আর বাল্মীকিও যেমন নিচে হাঁটাচলা করছেন, পাখি তো সেরকম করবে না, ওই গাছের ডালেই আর কি একটু এদিক ওদিক, বা একটু উড়লো আবার গাছের ডালে এসে বসলো, এই ব্যাপারটাকে পাখিদের বেলাতে চড়া বলা হচ্ছে। তো সেই যে এক জোড়া পাখি যারা কিনা চরন্ত, চলাফেরা করছে বা এরকম ওড়াউড়ি করছে, এবং তারা অনপায়ী, অনপায়ী এই শব্দ থেকে, আসলে মূল শব্দ অনপায়িন, তার প্রথম আর এক বচনে অনপায়ী, দ্বিতীয় আর এক বচনে অনপায়িনম, এরকম করে হয়েছে। অনপায়ী মানে কি? অনপায়ী মানে হচ্ছে যারা অবিচ্ছেদ্য। অপায় বলে যে শব্দটা আছে, অপায় মানে হচ্ছে বিচ্ছেদ, অপায়ী মানে হচ্ছে বিচ্ছিন্ন বা বিচ্ছেদ্য, যাদের আলাদা করা যায়। অনপায়ী মানে যাদের আলাদা করা যায় না। এই রকমের এক জোড়া পাখি, এইভাবে বলছেন। খুব চমৎকার সাহিত্যটা দেখুন, একটু উপলব্ধি করতে সময় লাগবে। আহ, যদি মূলটা বুঝতে পেরে যান তাড়াতাড়ি, তাহলে তাড়াতাড়ি উপলব্ধি হবে। দদর্শ, এটা দেখুন আগের শ্লোকে যে বি চচারও ছিল, এটাই লিটে ছিল, এই দদর্শও লিটে আছে। লিট লয়হস্যই লিট, কিন্তু মানে পরোক্ষ অতীত, বহুদিনকার পুরনো অতীতকাল। দদর্শ হচ্ছে দৃশ ধাতু। আগের শ্লোকে যে পশ্বন বলে শব্দ ছিল, সেখানেও দৃশ ধাতুই ছিল, এখানেও দদর্শ দৃশ ধাতু। দেখলেন, তিনি দেখলেন, সেই বাল্মীকি। ভগবাংস তত্র, বলুন তো এই আগের শ্লোকে ঠিক আমাদের মূল লক্ষ্য হচ্ছে আগের শিক্ষাটাকে মনে করে প্রয়োগ করা, তা না হলে কিন্তু হবে না। তো আগের শ্লোকে পশ্বং তৎ সন্ধি ভেঙে আমরা পেয়েছিলাম পশ্বন দন্তন্বয় হস যুক্ত তৎ। এখানেও ভগবাংস তত্র, বুঝতেই পারছেন, খাতায় লিখে অভ্যাস করতে পারেন। এখানেও হবে তাহলে ভগবান দন্তন্বয় হস যোগ তত্র। ভগবান কথাটা ভগবৎ শব্দের প্রথম আর এক বচনে আছে, মানে সেই ভগবান বাল্মীকি, এখানে বাল্মীকিকেই ভগবান বলে বলা হচ্ছে। তাহলে ভগবান দদর্শ, এই যে ক্রিয়াপদটা আমরা এবারে পেয়েছি, এই কর্তা হচ্ছে ভগবান, মানে ভগবান দেখলেন। তত্র মানে সেখানে দেখলেন, সেখানে মানে ওই তমসা নদীর ঘাটে বা তমসার তীরে। পরে আরো একটা শব্দ আছে, ক্রৌঞ্চয়স চারু নিস্পনম,
এটা কিরম করে মানে বার করা যায়? তো এই তালব্যস্বয় চ দেখুন মধ্যেখানে রয়েছে, এই তালব্যস্বয় চ হচ্ছে আরেকটা চিহ্ন যেখানে সন্ধি হয়েছে বলেই ধরে নেওয়া যেতে পারে। এবং তালব্যস্বয় চ ভাঙলে প্রথমে বিসর্গ এবং তারপরে চ হবে। তাহলে ক্রৌঞ্চয় ও, দেখুন অন্তস্থয় ওকার বিসর্গ, এরকম করে আমরা নেব প্রথম পদটা, তারপরে পড়ে রইল যা সবটা চারু নিস্পনম। এবারে মাঝে মধ্যে ওই ব্যাকরণ কৌমুদীটা নিয়ে বসতে পারেন। তাহলে ক্রৌঞ্চ নর শব্দেরই মতন অকারান্ত, ক্রৌঞ্চয় এটা ষষ্ঠীর দ্বিবচনে আছে, মানে দুই ক্রৌঞ্চে। ক্রৌঞ্চ হলো যাকে কোঁচ বক বলা হয়। বকেদের অনেক প্রজাতি, তার মধ্যে কোঁচ বক। এই কোঁচ শব্দটাই সংস্কৃত ক্রৌঞ্চ থেকে এসেছে। তো তাদের দুজনের যে মিথুন, যে যা আগের পঙ্ক্তিতে ছিল তা দেখলেন। আরো আছে পরে তাদের সম্বন্ধে লেখা, না চারু নিস্বনম, এটাও বহুব্রীহি সমাস। চারু মানে সুন্দর এবং নিঃসন মানে হচ্ছে কুজন বা শব্দ, এরকম। তো চারু নিঃসন যাদের, এইভাবে মানে করতে হবে কিন্তু। পার্থক্যটা দেখুন, সুন্দর শব্দ বা সুন্দর কুজন, মধুর কুজন এরকম না, মানেটা হবে মধুর কুজন যার বা যাদের, তাদেরকে এখানে চারু নিস্বন এরকম বলা হচ্ছে। তাহলে আমরা এবারে যদি মূল কর্তা এবং ক্রিয়াটা দেখি, ভগবান দদর্শ মানে বাল্মীকি দেখলেন, তত্র সেখানে দেখলেন। আপনি যেখানে ইচ্ছা বসাতে পারেন কথাটা, আগে বা পরে তত্র, অন্যয়ের জন্য বলছি। কখন দেখলেন? না তস্য অভ্যাসে, পায়চারি করছিলেন নদী বরাবর, তখন তিনি দেখলেন। কি দেখলেন? উত্তর হচ্ছে মিথুন। কাদের মিথুন? না ক্রৌঞ্চদের মিথুন, মানে জোড়া। তাহলে ক্রৌঞ্চদের মধ্যে জোড়া পাখি দেখলেন। বাকি সব কথাগুলোই এই মিথুন শব্দের বিশেষণ। মিথুনং কথাটা যেহেতু দ্বিতীয়ার একবচনে আছে, ফলে সমস্ত বিশেষণ দ্বিতীয়ার একবচনে আছে। এটা সংস্কৃতের নিয়ম যে বিশেষ্য যে লিঙ্গ বিভক্তি এবং বচনে থাকবে, বিশেষণও সেই একই লিঙ্গ বিভক্তি বচনে থাকবে। তাহলে কিরকম মিথুন? না চরন্ত, যারা চলাফেরা করছে, ওড়াউড়ি করছে। অনপায়ী, যারা একসঙ্গে আছে, যারা একে অন্যকে ছেড়ে যাচ্ছে না, একে অন্যের প্রতি ভালোবাসা প্রদর্শন করছে। আর পরে রয়েছে চারু নিঃসনম, যাদের মধুর কুজন, মানে মধুর কুজন করছে, এরকম মানে আমাদের বুঝতে হবে। তাহলে মূল ব্যাপারটা দাঁড়ালো যে তিনি একটি কোঁচ বকের জোড়া দেখলেন, যারা একসঙ্গেই রয়েছে, ওড়াউড়ি করছে, একসঙ্গেই ডালে বসে আছে এবং মধুর স্বরে শব্দ করছে।